2026 শিক্ষাবর্ষ তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে সায়েন্স নিয়ে পড়বে। তো এই সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাদের জানো আগে থেকেই তোমাদের কাছে ইনফরমেশান থাকে যে অনেক সিলেবাস বড় হয়। আজকে এই ভিডিওতে আমি পদার্থবিদ্যার সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এখন সেমিস্টার সিস্টেম করা হয়েছে, মোট চারটা সেমিস্টারে ভাগ করা হয়েছে। ক্লাস 11-এর দুটো সেমিস্টার থাকে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর ক্লাস 12-এর দুটো সেমিস্টার থাকে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবার সেমিস্টার 1 পুরো এমসিকিউ হয়, 35টা এমসিকিউ থাকে, 35 নম্বরের পরীক্ষা হয়। আর সেমিস্টার 2টা 35 নম্বরেরই হয়, কিন্তু সেখানে এমসিকিউ থাকে না, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন দেওয়া থাকে। এখন তোমরা যেহেতু সেমিস্টার 1-এ পড়ছো, মানে 1-এ পড়বে তোমরা, তো সেই জন্য সেমিস্টার 1-এর যে সিলেবাসটা, পদার্থবিদ্যার যে সিলেবাসটা, সেটা সম্পর্কে একটু বলবো। দেখো, এই সেমিস্টার 1-এর পদার্থবিদ্যার যে সিলেবাসটা, এখানে 5টা ইউনিট আছে। এবার এই 5টা ইউনিটে নাম্বার ডিস্ট্রিবিউশন, 5টা ইউনিটের উপরই 35 নাম্বারের কোশ্চেন তোমার হবে। এবার আমি ওই ইউনিটগুলোই বলছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই সবাই বইটই কিনে নিয়েছো। তো যদি বইটই কিনে নিয়ে থাকো তাহলে বইতেও দেখতে পারো। তো মোট তোমাদের 5টা ইউনিট থাকছে, ঠিক আছে? এবার 5টা ইউনিটে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5-এ কী চ্যাপ্টার আছে ওইগুলো একটু দেখব, এবং তাতে কি পড়বো আমরা তার সংক্ষেপে একটু বলবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট যেটা ইউনিট 1টায় তোমার ইউনিট 1, এই ইউনিট 1-এ একটাই চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে ভৌতরাশির পরিমাপ। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে তুমি কি শিখবে? একটা শিখবে ভৌতরাশির একক শিখবে, তারপরে শিখবে ভৌতরাশির মাত্রা, যেগুলো আগেও তোমরা করেছো, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে মাত্রা, এই মাত্রার ব্যবহার কিন্তু নতুন, এটা তোমরা এখানে শিখবে, মাত্রার ব্যবহার। তারপরে 4 নম্বর, মানে এই অধ্যায়ে এখানে শিখবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এইটা একটা ভালো বিষয়। যখন রাশিগুলি পরিমাপ করা হয়, সেখানে যে সংখ্যামানটা আসে, ঠিক আছে? সেই সংখ্যামানগুলোর কতটা সংখ্যামান, মানে এই যে দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকে, তো সেই সংখ্যাগুলা কতটা পর্যন্ত নিতে হবে, সেটা এই তাৎপর্যপূর্ণ সংখ্যা থেকে বুঝব। আর আছে আসন্ন মান, সেই তাৎপর্যপূর্ণ সংখ্যায় আছে আসন্ন মান, এবং আর পরিমাপের ত্রুটি আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। ইউনিট 1-এ মোট এই যে বিষয়গুলা তোমরা শিখতে পারবে। আর এই ইউনিট 1 থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে? 3 নাম্বারের কোশ্চেন আসবে। ইউনিট 1 থেকে 3 নাম্বারের কোশ্চেন আসবে। সেকেন্ড দেখো ইউনিট 2। এবার এই ইউনিট 2-তে কিন্তু এটাতে দুটো চ্যাপ্টার আছে। ফার্স্ট যেটা চ্যাপ্টার, সেটা হচ্ছে একমাত্রিক গতি। তারপরে 2 নম্বর যে চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? দুটো চ্যাপ্টারই আছে, বইতে দেখবে, একমাত্রিক গতি আর ভেক্টর। তবে এই ভেক্টরের লাস্ট যে পার্টটা, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি বলতে পারো আলাদা একটা চ্যাপ্টার হতে পারত, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? ইউনিট 2টা হচ্ছে এরকম 3টে হবে, একটা একমাত্রিক গতি, ভেক্টর আর দ্বিমাত্রিক গতি।
এই যে একমাত্রিক গতি, এই একমাত্রিক গতি বলতে বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় আর কি। তো সেক্ষেত্রে তুমি কি কি শিখবে? বস্তুর সরণ, বেগ, ত্বরণ এগুলা, এবং এদের লেখচিত্র। তারপরে রৈখিক গতির যে সমীকরণ আছে, রৈখিক গতির যে সমীকরণ, ওই সমীকরণের ব্যবহার, মানে এইগুলো দিয়ে সমীকরণ দিয়ে তোমাকে নিউমেরিক্যাল করতে হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো অধ্যায় ধরে, মানে পুরো এটা যে শুরু হলো এইটার সব সময় তোমাকে ব্যবহার করতে হবে একদম, মানে বেসিক বলতে পারো, একটা রুলসের মতো। রৈখিক গতির সমীকরণ এর ব্যবহার, ঠিক আছে, মানে একমাত্রিক গতিতে তোমাদের এইটাই পড়তে হবে, সরণ, বেগ, ত্বরণ, লেখচিত্র আর রৈখিক গতির সমীকরণের ব্যবহার, এটা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা আছে উল্লম্ব গতি আছে, সেই রৈখিক গতির মধ্যেই পড়ে। এই উল্লম্ব গতি আছে। উল্লম্ব গতি বলতে যদি তুমি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দাও বা উপরের দিকে ছুড়ে দাও, ঠিক আছে, মানে ভূমির সঙ্গে লম্বভাবে বস্তুর যে গতিটা আর কি, ওটা উল্লম্ব গতি, এটা একমাত্রিক গতি হবে। এরপরে আসছে ভেক্টর। তোমরা ক্লাস 9-এ পড়েছো এই যে ভেক্টরের যোগ বিয়োগ একটু আলাদা রকমের হয়। তো এইখানে সেই ভেক্টরের যোগ বিয়োগ গুণ, এর ভাগ হয় না, যোগ বিয়োগ গুণ এটা পড়বো। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভিমুখ, ভেক্টরের যে অভিমুখ, এইটা আমরা শিখব। অভিমুখ, তারপরে যোগ বিয়োগ গুণ, ঠিক আছে, এটা শিখব। এবং এই ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে পদার্থবিদ্যা পড়তে গেলে এই ভেক্টর জিনিসটা একদম খুব ভালোভাবে তোমাকে শিখতে হবে। শিখলে তুমি পরের বা পুরো ফিজিক্সটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারবে আর কি। এই ভেক্টরটাকে তোমাকে খুব ভালো করে করতে হবে। এরপরে এই ভেক্টর ইউজ করে দ্বিমাত্রিক গতি কয়েকটা আছে, যেরকম তোমরা পড়বে নৌকার গতি, তারপরে বৃষ্টির গতি, আর একটা ইম্পর্ট্যান্ট যেটা প্রাসের গতি। প্রাসের গতি যা বলি, যদি তুমি একটা বস্তুকে একদম উল্লম্বভাবে না ফেলে যদি তুমি একটু কোণ করে, মানে অনুভূমিকের সঙ্গে কোণ করে ফেলো, তাহলে সেইটা কীরকম হয়, এইভাবে গিয়ে পড়ে একটা এই প্যারাবোলিক পাথ একটা ধরে। তো এইরকম যে বস্তুর গতিটা, এটাকে প্রাসের গতি বলা হয়। তো এই প্রাসের গতিটা এই দ্বিমাত্রিক গতিতে শিখবে। আর এই যে ইউনিট 2টা, এখান থেকে সবচেয়ে বেশি নাম্বার আসে, এটা হচ্ছে পুরো 12 মার্ক আসে এখান থেকে। এই ইউনিট 2 থেকে টোটাল 12 মার্ক আসে, ঠিক আছে। এরপরে চলে যাব ইউনিট 3-তে। ইউনিট 3-তেও কটা চ্যাপ্টার আছে? 3টা চ্যাপ্টার আছে। ইউনিট 3 এতেও তোমার কটা চ্যাপ্টার আছে? 3টা চ্যাপ্টার আছে। ফার্স্ট হচ্ছে নিউটনের গতিসূত্র। এই নিউটনের গতিসূত্র, এই চ্যাপ্টারে তুমি কি কি শিখতে পারবে? নিউটনের যে বল পরিমাপের যে সূত্র ছিল না, F = m × a, তো এই যে সূত্রের ব্যবহার তুমি ভালো করে শিখতে পারবে। এই সূত্রের ব্যবহারটা, তুমি ভালো করে শিখতে পারবে, ঠিক আছে, মানে অ্যাপ্লাই করতে পারবে আর কি, এই F = m এ, ঠিক আছে। তো এখানে অনেক বিষয় আছে, মূল যেটা বলছি যে F = m এ কীভাবে ব্যবহার করতে হয়, সেটা এই চ্যাপ্টার থেকে তুমি শিখতে পারবে। তো এই চ্যাপ্টার থেকে যেটা শিখবে সেটা পরের চ্যাপ্টারে অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণে আমরা জানি ঘর্ষণ সাধারণত বস্তুর গতিকে কি করে? বাধা প্রদান করে। তো কতটা পরিমাণ বাধা প্রদান করে, ওই বাধার পরিমাণটা কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে বাধার পরিমাণ হিসেব করতে পারবে, ঠিক আছে, বাধার পরিমাণ হিসেব করতে পারবে, হিসেব করা যাবে এটাতে। তাহলে এই চ্যাপ্টার নিউটনের গতিসূত্র আর ঘর্ষণ। নিউটনের গতিসূত্র থেকে F = m এ, মূলত F = m এ সূত্রের ব্যবহার তুমি ভালোভাবে শিখতে পারবে। আর যে ঘর্ষণ, এখানে তুমি শিখবে
যে একটা বস্তুর গতিকে কতটা পরিমাণ বাধা প্রদান করা হয় সেটা তুমি ভালো করে শিখতে পারবে 2 নম্বর। এরপরে যেটা আছে 3 নম্বর বৃত্তীয় গতি, মানে বস্তু কি করবে, বৃত্তাকার পথে পরিক্রমণ করবে আর কি। তখন মানে একটা বস্তু এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের পথে কি করে, একটা কোণ তৈরি করে। ধরো এখান থেকে এই পর্যন্ত হলো কোণ তৈরি করে। তো এইটাকে বলা হয় কৌণিক সরণ। মানে আমরা যখন একমাত্রিক গতি পড়েছি সেখানে একটা বস্তু একটা মানে সরণ, যেটা প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু পর্যন্ত সরলরেখাতে টেনে দিয়ে ওই সরলরেখার দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়ে সরণ। এখানে কতটা কোণ উৎপন্ন করছে আর কি, মানে কৌণিক সরণ। তো যেরকম কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, ওগুলা কি হয় সেটা এখানে জানবো। ঠিক আছে, মানে বৃত্তীয় গতিতে ওই সরণ, বেগ, ত্বরণ এটা জানবো। আর এই মানে বৃত্তীয় গতির সরণ, বেগ, ত্বরণের সঙ্গে রৈখিক গতির সরণ, বেগ, ত্বরণ কীভাবে সম্পর্কযুক্ত সেটাও কিন্তু এই বৃত্তীয় গতি থেকে জানতে পারবো। ঠিক আছে, এবার এই যে তোমার ইউনিট 3, এই ইউনিট 3 থেকে তোমার আসবে গিয়ে এই যে ইউনিট 3, এই ইউনিট 3 থেকে তোমার আসবে 8 নাম্বার। ইউনিট 3 থেকে আসবে তোমার 8 নাম্বার। এই ইউনিট 3 থেকে 8 নাম্বার আসবে, 8টা এমসিকিউ পাবে। এবার লাস্ট যে ইউনিট 3 হলো ইউনিট 4। ইউনিট 4-এ একটা চ্যাপ্টার আছে। এবার দেখো ইউনিট 4-এ একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। ঠিক আছে, এই কার্যক্ষমতা শক্তি যেটা, এখান থেকে তুমি বস্তু কতটা কার্য করলো, বস্তুর কার্যের পরিমাপ তুমি করতে পারবে, ঠিক আছে। 2 নম্বর, কার্যের সঙ্গে শক্তির সম্পর্ক নির্ণয় করতে পারবে। 3 নম্বর, যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এই যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তি, এটা বিশদে জানতে হবে এই যান্ত্রিক শক্তিটা। আর ক্ষমতা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তুমি কার্যক্ষমতা শক্তি থেকে পাবে। আর এই কার্যক্ষমতা শক্তি থেকে টোটাল নাম্বার অ্যালট আছে 5 নাম্বার। ঠিক আছে, আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট 5। ইউনিট 5-এ 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গিয়ে স্থিতিবিজ্ঞান, আর একটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। আচ্ছা, এই যে 2টো চ্যাপ্টার, এইটা সম্পূর্ণ একদম নতুন বিষয় তোমাদের কাছে, এটা আগে করোনি। ঠিক আছে, তো এই স্থিতিবিজ্ঞান থেকে তুমি শিখবে ভর কেন্দ্র এবং তার গতি, আর ভার কেন্দ্র। ভর কেন্দ্রটা খুব ভালোভাবে এখানে তুমি শিখতে পারবে, ভর কেন্দ্র এবং ভর কেন্দ্রের গতিটা। আর লাস্ট আছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। এখান থেকে তুমি টর্কের ধারণা পাবে। আর একটা বস্তু যখন ঘুরে তখন তাকে বাধা প্রদান করার জন্য জড়তা ভ্রামক বলে একটা রাশি আছে, সেই জড়তা ভ্রামক সম্বন্ধে তুমি জানতে পারবে। আর এই ইউনিট 5 লাস্ট ইউনিট থেকে তোমার নাম্বার থাকে 7 মার্ক। ঠিক আছে, মোট তোমাদের 5টা ইউনিট থাকে। এই 5টা ইউনিট থেকে মোট 35 নাম্বারের কোশ্চেন হবে। এবার বলে দিলাম, ফার্স্ট ইউনিট থেকে 3 নাম্বার আসে, সেকেন্ড ইউনিটটা সবচেয়ে বড় এবং সেখানে তোমার 12 মার্ক আসে। ইউনিট 3 থেকে 8 নাম্বার আসে, ইউনিট 4 থেকে 5 নাম্বার, ইউনিট 5 থেকে 7 নাম্বার। এবার তোমরা কিভাবে পড়বে, যেহেতু তোমাদের থিওরি এখানে আসে না, মূলত এমসিকিউ আসে, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কনসেপ্টগুলো খুব ভালো করে করতে হবে এবং সেই কনসেপ্টগুলোকে
ভালোভাবে বোঝার জন্য অবশ্যই প্রতিটা কনসেপ্টের উপরে মিনিমাম তো 10টা করে কোশ্চেন, না হলে আরও যদি বেশি পারো বেশি করতে পারো। এর জন্য তোমাদের যে বইগুলো থাকে ছায়া বা সাঁতরা, ওই বইগুলো থেকে তুমি ফলো করতেই পারো। তবে অবশ্যই বারবার করে মানে করবে, এক একটা কনসেপ্টের উপরে মিনিমাম 10 থেকে 15টা করে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। যদি করো তাহলে পদার্থবিদ্যা আর মানে অতটা কঠিন বলে মনে হবে না। ঠিক আছে, তোমরা তোমাদের পড়া ভালো করে শুরু করো।